জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে। সো রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটি আপনার ফ্রেন্ডদের জন্য শেয়ার করে দিবেন। পেজ নম্বর 214 214 নম্বর পেজে প্লিজ আপনারা মুভ করেন। 214 টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 56তম লাইভ আজকে। এর আগে 55টি লাইভ হয়েছে অলরেডি। সো বাজারে লাইভ ক্লাসের ব্যাংক ম্যাথের বই একটাই, জাস্ট একটাই। জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা চলে এসেছি আমাদের টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 56তম লাইভ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লাইভ টুডে। সো পেজ নম্বর 214 214 নম্বর পেজ। সো যারা মাত্র জয়েন করলেন, ফর দ্যাম ইটস নাথিং বাট টপ 1000 ব্যাংক ম্যাথ বই। ওকে, সো আজকে ইনশাল্লাহ আমরা মোটামুটি 5টি ম্যাথ করব টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। এটা হচ্ছে প্রফিট এবং লস থেকে, লস অধ্যায়ের। ওকে, সো নাম্বার 16 বলা হচ্ছে আপনাকে যে দ্য প্রাইস অফ আ কেজি অফ অর্ডিনারি রাইস ইজ 1/3 দ্য প্রাইস অফ আ কেজি অফ বাসমতি রাইস। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সেটা হলো যে অ্যাট দ্য ভেরি বিগিনিং কোয়েশ্চেনের মিনিং বুঝবেন। কোয়েশ্চেনের মিনিং বুঝলে কোয়েশ্চেনটা আরো ইজিলি এক্সপ্রেস করা যায়। সো বলা হচ্ছে আপনাকে যে অর্ডিনারি যে রাইস প্রাইস, দ্য প্রাইস অফ আ কেজি অফ অর্ডিনারি রাইস, অর্ডিনারি রাইস মানে সাধারণ চালের মূল্য ইজ 1/3 দ্য প্রাইস অফ এ কেজি অফ বাসমতি রাইস। বাসমতি রাইস যে চাল আছে, বাসমতি চালের প্রাইসের 1/3 হচ্ছে অর্ডিনারি চালের প্রাইস বা সাধারণ চালের প্রাইস। তার মানে কি? তার মানে যেটা হচ্ছে যে বাসমতি চালের প্রাইস হচ্ছে সাধারণ চালের প্রাইসের 3 গুণ। পরে কিন্তু কথাটা এইভাবে বলতে পারতো, বাট 1/3 করেছে, আপনি কিন্তু 3 গুণ করেছেন, ফাইন। তার মানে যদি সাধারণ চালের দাম প্রতি কেজি হয় 1 টাকা করে, সে ফর এক্সাম্পল, বা 1 টাকা করে, 1 টাকা, তাহলে বাসমতি চালের প্রতি কেজির দাম হবে 3 টাকা। এটা হচ্ছে মূল বক্তব্য। এই লাইন থেকে আমরা এটাই পাই। এরপরে পরের লাইন বলা হচ্ছে আপনাকে যে when a shop sold all its rice, একটা দোকানের মধ্যে বাসমতি চালও আছে এবং আছে সাধারণ চালও আছে। তো সে ওই দোকানদার ওই সব বিক্রি করেছে, মানে কি ওই দোকান বিক্রি করেছে বা ওই দোকানদার বিক্রি করেছে সব ধরনের চাল, তার কাছে আছে বাসমতি এবং সাধারণ চাল। দ্য টোটাল রিসিভস ফ্রম 450 কেজি অফ অর্ডিনারি রাইস, তিনি অর্ডিনারি রাইস মানে সাধারণ চাল বিক্রি করেছেন কত কেজি? 450 কেজি। অ্যান্ড 600 কেজি অফ বাসমতি রাইস, এবং তিনি বাসমতি চাল বিক্রি করেছেন কত কেজি? 600 কেজি। এবং সব মিলিয়ে তিনি টাকা পেয়েছেন কত? 45,000 সব মিলিয়ে। আচ্ছা, এখন এই ম্যাথটা যদি আমি আরেকটু সহজ করি, যে আমি বাসমতি চাল, যেহেতু বাসমতি চালের দাম সাধারণ চালের 3 গুণ, রাইট? তাহলে আমি কি বলতে পারি না যে আমি আসলে 3 গুণ চাল মানে 1800 কেজি আমি সাধারণ চাল বিক্রি করেছি। মানে 600 কেজি বাসমতি চালের যেই দাম, 1800 কেজি কিন্তু সাধারণ চালের সেম দাম। তার মানে আমরা বলতে পারি যে আমি মোট 1800 এবং 450, আমি মোট এই 2250 কেজি আমি সাধারণ চাল বিক্রি করেছি, অর্ডিনারি রাইস। আচ্ছা, এবং আমি এটাও বলতে পারি যে 2250 কেজি অর্ডিনারি রাইসের মূল্য হচ্ছে 45,000 টাকা।
তার মানে আমি যদি 45,000 টাকাকে 22,500 টাকা 2200 কেজি চাল দিয়ে ভাগ করি, তার মানে আমি প্রতি কেজি চালের দাম পাবো কত? 20 টাকা। ওকে, ভেরি সিম্পল। তার মানে হচ্ছে যে সাধারণ চালের প্রতি কেজির দাম হচ্ছে 20 টাকা এবং বাসমতি চালের প্রতি কেজির দাম হচ্ছে এই 20-এর 3 গুণ বা 60 টাকা। এখন আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে যে ওকে ফাইন, হোয়াট ইজ দ্য প্রাইস পার কেজি অফ ইচ কাইন্ড অফ রাইস? প্রতি কেজি চালের আসলে দাম কত? তার মানে আমরা পেলাম যে সাধারণ চালের দাম প্রতি কেজি দাম 20 টাকা, বাসমতি চালের প্রতি কেজির দাম হচ্ছে 60 টাকা। ভেরি সিম্পল। আচ্ছা, জোহরা বলছে আবার, ওকে ফাইন, আমি আবার বলছি আপনাকে, যদি পুরো ম্যাথটা আমরা একটু শেয়ার করি, সেটা বলা হচ্ছে আপনাকে যে একটা দোকানে সাধারণ চাল যেরকম আছে সেরকম কিন্তু বাসমতি চালও রয়েছে। তো বাসমতি চালের দাম হচ্ছে সাধারণ চালের দামের 3 গুণ, এটা আমরা কোশ্চেন থেকে পেয়েছি। এখন প্রশ্নে বলা হচ্ছে যে সাধারণ চাল বিক্রি করেছে 450 কেজি এবং বাসমতি চাল বিক্রি করেছে 600 কেজি, তাই না? আচ্ছা, আর সব মিলিয়ে দাম সে পেয়েছে 45,000 টাকা। এই বাসমতি এবং সাধারণ চাল বিক্রি করে তিনি টাকা পেয়েছেন 45,000। এখন আমরা কিন্তু কোয়েশ্চেনটা আরেকটু সহজ করে ফেলতে পারি, যেহেতু আমরা জানি যে বাসমতি চালের দাম সাধারণ চালের দামের 3 গুণ, এটা আমরা জানি। তার মানে সাধারণ বাসমতি চাল বিক্রি হয়েছে 600 কেজি, এটা আমরা না বলে আমরা তো এটাও বলতে পারি যে সাধারণ চাল বিক্রি হয়েছে 1800 কেজি, কারণ 600 কেজি বাসমতি চাল থেকে যে দাম যা টাকা পাওয়া গিয়েছে 1800 কেজি সাধারণ চাল থেকে কিন্তু সেম টাকাই পাওয়া গিয়েছে। তার মানে 600 কেজি বাসমতি চাল বিক্রি করা যেই কথা আর 1800 কেজি সাধারণ চাল বিক্রি করা কিন্তু সেম কথা। তার মানে আমরা কি বলতে পারি, আমরা তাহলে ধরে নিতে পারি যে ওই দোকানে শুধু সাধারণ চালই ছিল। মনে করি 2250 কেজি সাধারণ চাল ছিল, 2250 কেজি সাধারণ চালের দাম কত? 45,000 টাকা। তার মানে প্রতি কেজি সাধারণ চালের দাম পড়বে 20 টাকা, আর বাসমতি চালের দাম ছিল প্রতি কেজি সাধারণ চালের 3 গুণ। তার মানে বাসমতি চালের দাম হবে 20-এর 3 গুণ বা 60 টাকা। এটা ছিল আমাদের মূল বক্তব্য। আর ম্যাথটা কিভাবে লিখবেন সেটা কিন্তু বইয়ে সুন্দর করে করে দেওয়া আছে। সো হোপফুলি আমরা 16 নম্বর ম্যাথটি খুব সহজেই বুঝতে পেরেছি টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের। আশা করি আপনাদের কোনো প্রবলেম হয় নাই। হোপফুলি all of you are understood nicely. আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে পরের ম্যাথটি, 17 নম্বর ম্যাথ। এই ম্যাথটি কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটি আসছে এনসিসি ব্যাংক অফিসারে। সো আমাদের 16 নম্বর ম্যাথকে আমরা ক্লিয়ার হতে পেরেছি। কোনো কোয়েশ্চেন আছে অলরেডি? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কোনো কোয়েশ্চেন নেই। সো ম্যাথ ইজ নাথিং বাট ফান, শুধু আপনাকে কিন্তু কোয়েশ্চেনটা বুঝতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার যাব হচ্ছে আমরা 17 নম্বর ম্যাথে। 17 একটু আগে ছিল 16, এখন ছিল 17 নম্বর ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে, আমি একটু প্রশ্নটা পড়ি, আপনারা শুনেন মন দিয়ে। পেজ নম্বর 214, 15। ওকে ফাইন। X sells an item to Y. X একটা আইটেম সেল করেছে Y এর কাছে, ফাইন, at a profit of 28%. X একটা প্রোডাক্ট Y এর কাছে বিক্রি করেছে 28% প্রফিটে। 600 ইন্টু 3 কেন স্যার? এখানে তো টোটাল কস্ট বলেছে, রাইট? আচ্ছা, সবুজ বলছে যে 600 ইন্টু 3 আমরা কেন গুণ করব? 600 ইন্টু 3 আমরা কেন গুণ করব? আসলে গুণটা করেছি আমাদের অঙ্কের সুবিধার্থে, কারণ বাসমতি চালের দাম হচ্ছে সাধারণ চালের 3 গুণ, তাই না? তার মানে আমরা 600 কেজি বাসমতি চাল বিক্রি করা আর 1800 কেজি সাধারণ চাল বিক্রি করা কিন্তু সেম কথাই, তাই না? আশা করি বুঝতে পেরেছেন সবুজ ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছেন। মানে আমরা করেছি কি, আমরা সবগুলো ওই 2 প্রকার চালকে 1 প্রকার চালে নিয়ে আসছি। কেন? আমাদের হিসাবের সুবিধার্থে।
এখন যদি আপনি বলেন যে স্যার আপনি তো সবগুলো চালকে সাধারণ চালে নিয়ে আসছেন, তো আপনি কি বাসমতি চালে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ পারবো। যেমন অর্ডিনারি চাল কত, 450 কেজি, তো আপনি যদি 3 দিয়ে ভাগ দেন তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 150 কেজি। তাহলে 150 কেজি বাসমতি চাল, আর কত আছে 750 কেজি, 600 কেজি বাসমতি চাল, তাহলে কত হবে? 750 কেজি। এবার আপনি যদি 45,000-কে এই 750 দিয়ে ভাগ করেন তাহলে অ্যান্সার আসবে 60। তার মানে এই 60 হচ্ছে প্রতি কেজি বাসমতি চালের দাম, আর সাধারণ চালের দাম পড়বে এর 3/1 বা 20 টাকা। ক্লিয়ার না? সো আপনি কিন্তু ম্যাথটা যেভাবে চাইবেন সেভাবে কিন্তু পারবেন। এমন না যে আপনাকে সবগুলো চাল সাধারণ করতে হবে অথবা বাসমতি করতে হবে, আপনি কিন্তু ইচ্ছা মতোই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবুজ, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো আমরা কিন্তু গল্পে ফিরে যাই। বলা হচ্ছে আপনাকে যে X sells an item to Y at a profit of 28%. X একটা প্রোডাক্ট বিক্রি করেছে Y এর কাছে 28% প্রফিটে। তাহলে আমরা কিন্তু জানি না যে আসলে X কত টাকা দিয়ে ওই প্রোডাক্টটি কিনে নিয়ে এসেছিল। ধরি X আর ও কত Y। ধরি X সে X টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল, সে বিক্রি করেছে কার কাছে? Y এর কাছে। কত পার্সেন্ট প্রফিটে? 28% প্রফিটে। তাহলে Y কে দিতে হয়েছে কত, বা Y কাছ থেকে পেয়েছে কত? এই X এর 128%। 100% তো ও কিনে নিয়ে আসছে, 28% লাভ। তার মানে X এর 128% টাকা দিয়ে Y কিনে নিয়েছে X এর কাছ থেকে ওই প্রোডাক্টটি। ওকে, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট লাইন শেষ। এবার বলা হচ্ছে and Y sells the same item to Z at a loss of 20% on his cost, তার কস্টে। তার মানে Y কিন্তু Z এর কাছে বিক্রি করেছে, কিন্তু Y কিন্তু Z এর কাছে বিক্রি করে একটা ধরা খেয়েছে, সে কিন্তু লাভ করতে পারে নাই, সে কিন্তু লস করেছে, 25% লস করেছে। তার মানে কি? সে কিন্তু 75%, সে যে দামে কিনে নিয়ে আসছিল এই দামের 75% টাকা কিন্তু সে পেয়েছে। ওকে, আচ্ছা, কারণ সে 25% যেহেতু লস করেছে, তার মানে 75% টাকা পেয়েছে। তার মানে সে যে দামে কিনে নিয়ে আসছিল এই দামের 75% বা সে কিন্তু 4/3 টাকা পেয়েছে, অথবা যে এই Y এর 4/3 টাকা দিয়ে সে কিন্তু ওই প্রোডাক্টটি জেডের কাছ থেকে নিয়ে নিয়েছে। এই ছিল আলটিমেটলি অবস্থা। 2 লাইন। এবার পরের লাইনে বলা হচ্ছে আপনাকে ইফ Y had sold the item to Z at টাকা 2 less than what it cost to X। এখন বলা হচ্ছে আপনাকে যে Y যে জেডের কাছে যে প্রোডাক্টটা বিক্রি করেছে, এটা আসলে X যে দামে কিনে নিয়ে আসছিল প্রোডাক্টটা, সেই দাম থেকে মাত্র 2 টাকা কম। আমি কোয়েশ্চেনটা আবারও পড়ছি, দেখুন কি বলা আছে। ইফ Y had sold the item to Z, Y যে দামে জেডের কাছে প্রোডাক্ট বিক্রি করেছে, আচ্ছা টু অ্যাড 2 টাকা লেস দেন, 2 টাকা কম, কার থেকে কম? দেন হোয়াট ইট কস্ট টু X, যে দামে X কিনে নিয়ে আসছিল সেই দামের চেয়ে এই দামটা মাত্র 2 টাকা কম। ওকে, তার মানে আমরা কি বলতে পারি? দেখুন, এই যে 2 প্রোডাক্টের প্রাইস, এইটা এবং এইটার মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে মাত্র 2 টাকা। এর আর এই দামের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 2 টাকা। ওকে, আচ্ছা ফাইন। এবার আপনার কাছে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু X ইন টাকা। তার মানে X ওই প্রোডাক্টটা আসলে কত দিয়ে কিনে নিয়ে আসছিল? তাহলে X তো কিনে নিয়ে আসছিল X টাকা দিয়ে, তার মানে আমরা এখান থেকে X এর মানটা পাবো, এবং আমরা X এর মানটা পাবো হচ্ছে 50 টাকা। তার মানে ইটস আওয়ার আলটিমেট অ্যান্সার। ওকে, আচ্ছা, কস্ট প্রাইস 100 ধরে করা যাবে কিনা? আপনি করেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যাও নাই, আপনি করতে পারবেন, কোনো ব্যাপার না।
বাট এখানে এক্স না ধরাটাই বেটার, এই মানে 100 না ধরাটাই বেটার। আপনি 100 ধরে করেন, কোনো সমস্যা নেই। আমি যে একটা ফরম্যাট দেখাইলাম যে আমার কাছে এটা ভালো লাগছে, আপনি যদি 100 ধরে করতে ভালো লাগে দেন কেন নয়। ওকে, সো 17 নম্বর ম্যাথটি কি আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার করে ব্যাপারটা। খুবই ফানি কিন্তু ম্যাথগুলো, খুবই ফানি, খুবই ফানি ম্যাথ। সো 17 ডান, 17 ডান, 17 ডান, 17 ডান। সো এবার আমরা করব হচ্ছে 18 নম্বর ম্যাথ, 18 নম্বর ম্যাথটি করব, 18 নম্বর ম্যাথ। ওকে, ম্যাথ ইজ ফান, ব্যাংক ম্যাথ ইজ অ্যাবসলিউটলি ফান। 18 নম্বর ম্যাথসে আপনাকে বলা হচ্ছে যে আ ট্রেডার বোট আ শার্ট অ্যান্ড আ ট্রাউজার এট টাকা 1000। সো বলা হচ্ছে আপনাকে যে একজন বিক্রেতা, একজন ব্যবসায়ী, সে একটি শার্ট এবং একটি ট্রাউজার সে কিনে নিয়ে আসছে 1000 টাকা দিয়ে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাউজার বা শার্টের কিন্তু ইন্ডিভিজুয়াল কস্ট প্রাইস বা পারচেস প্রাইস জানি না, এবং কিন্তু সেলস প্রাইসও জানার কথা না, বাট কম্বাইন্ড যে প্রাইসটা শার্ট এবং ট্রাউজারের পিছনে খরচ করা হয়েছে মোট 1000 টাকা। ফাইন। এবার বলা হচ্ছে আপনাকে যে if the trouser was sold at 20% profit, ট্রাউজারটা বিক্রি করা হয়েছে 20% প্রফিটে, ট্রাউজারটা। আচ্ছা, এখন and the shirt at 15% লস, এবং শার্টটা বিক্রি করা হয়েছে 15% লসে। আচ্ছা, এখন আমরা ধরেন কি কি আছে এখানে, শার্ট, ট্রাউজার এবং শার্ট, ট্রাউজার এবং শার্ট, এটা কি কস্ট, এটা কি সেলস প্রাইস। ওকে, ধরি আমরা, আচ্ছা ধরি যে টি শার্ট বা ট্রাউজারের মূল্য কস্ট প্রাইস হচ্ছে x টাকা, ধরি ট্রাউজারের কস্ট প্রাইস x টাকা। এখন আপনি বলতে পারেন স্যার আমি শার্টের কস্ট প্রাইস ধরবো x, কোনো সমস্যা নাই ভাই, ধরেন, আপনি শান্তি পাইলে হইলো। তো ট্রাউজারের কস্ট প্রাইস x টাকা, তাহলে শার্টের কস্ট প্রাইস কত হবে, 1000 মাইনাস x, তাই না? মোট দাম তো 1000, 100 না 1000। আচ্ছা, এবার কস্ট, আপনি x ট্রাউজারটা বিক্রি করেছেন কত পার্সেন্ট লাভে, আপনার 20% লাভে, তাহলে অ্যাকচুয়ালি এই ট্রাউজারের সেলস প্রাইস কত হবে, আপনার প্রফিট। আচ্ছা, এখন একটা ব্যাপার পড়ে নেই, and the trader makes an overall profit of 6% of his investment। মানে এখানে আমি কেন লাইনটা পড়লাম, আমি এখানে x এর 120 দিব নাকি আমি x এর 20 দিব, এটা জানার জন্য কিন্তু আমাকে আবার প্রশ্নটা পড়া লাগলো যে আসলে সে কি, মানে কি সেলস প্রাইস জানতে চেয়েছে না আসলে সে লাভ জানতে চেয়েছে। তো সে আসলে সেলস প্রাইস না, সে জানতে চেয়েছে লাভ। এই যে শার্ট আপনি 20% লাভে বিক্রি করছেন, আপনি ট্রাউজার 20% লাভে, শার্ট 15% লসে, সব মিলে কিন্তু তার 6% লাভ হয়েছে। তাহলে কি আমরা শুধু প্রফিটটাই দেখবো, প্রফিট, সেলস প্রাইস চাই নাই। তাহলে কত হবে প্রফিট, x এর 20% কি প্রফিট। ওকে, 20%। আচ্ছা, রাইট। এবার এই যে কস্ট, মানে এটা কার কস্ট, রাইট, এটা কার কস্ট, এটা হচ্ছে আপনার শার্টের কস্ট। তো বলা হচ্ছে এটা কি আপনার 15% লসে। তাহলে এটা আপনি আসলে কি করবেন, ধরুন আপনি 1000 মাইনাস x, এটার কি 15% লস। যেহেতু 15% লস, সে কারণে আপনি কিন্তু প্রফিটের জায়গায় প্রফিট থাকবে, শুধুমাত্র কিন্তু আপনি মাইনাস দিয়ে দিবেন, মাইনাস। খেয়াল করবেন, আমি কিন্তু প্রফিট লস দুইটা সেপারেট আমি কিন্তু করি নাই, আমি কিন্তু একটা ইকুয়েশন দিয়েছি, শুধুমাত্র যেহেতু লস সেজন্য কিন্তু আমি লসের উল্টা মানে লাভের উল্টা কি লস, সেজন্য কিন্তু আমি এখানে মাইনাসটা দিয়েছি। তার মানে এইটা প্রফিট এবং এই প্রফিট, দুই প্রফিট মিলে কত হবে এখানে হবে হচ্ছে আপনার কত হইলো আপনার 6% অন হিজ ইনভেস্টমেন্ট। তার মানে ইনভেস্টমেন্ট ছিল কত, ইনভেস্টমেন্ট ছিল 1000 টাকা। তাহলে 1000 টাকার 6% মানে কত, 60 টাকা, তাই না? সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি x এর মান বের করতে পারবো। তো বলা হচ্ছে আপনাকে যে ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য ট্রাউজার এবং শার্ট।
তাহলে আমরা এখানে x এর মান পাই কত? আমরা এখানে x এর মান পাই 600 টাকা। x এটা কার? এটা হচ্ছে ট্রাউজারের দাম, ট্রাউজার x। আচ্ছা, আর শার্ট যেটা সরি ট্রাউজারের দাম হচ্ছে 600 টাকা, আর যেটা শার্ট এটার দাম হচ্ছে 400 টাকা। ভেরি সিম্পল ইকুয়েশন, 2 and 2 makes 4। সো এই ম্যাথ থেকে যেটা লার্নিং, আমি আবারও বলছি, এই ম্যাথ থেকে যেটা লার্নিং সেটা হলো যে আমি কিন্তু প্রফিট লস দুইটা সেপারেট, কিন্তু আমি ঘর বানাই নাই। আমি কিন্তু প্রফিটের ঘরে কিন্তু প্রফিটে রাখছি, শুধুমাত্র যেটা লস বলেছে আমি কিন্তু প্রফিটের উল্টা একটা মাইনাস চিহ্ন দিয়ে কিন্তু এটাকে কিন্তু আমি প্রফিট হিসেবে কাউন্ট করে ফেলেছি। সো যেটা যোগ করে আমি বাকিটা যোগ বিয়োগটা ইজিলি করে ফেলেছি। সো হোপফুলি এই ধরনের ম্যাথ আমাদের বোঝার প্রবলেম হওয়ার আসলে আদৌ কোনো কথা নয়। ওকে, এবার আমরা 19 নম্বর ম্যাথটি করব। 19 টপ 1000 ব্যাংক ম্যাথ বোর্ড 19 নম্বর ম্যাথ, 215 পেজ, 19 নম্বর ম্যাথ 19। সো এই ম্যাথ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা কেউ বুঝতে পারেন না বা কোনো প্রবলেম হচ্ছে থাকলে আমাকে প্লিজ নক। ট্রাউজারের দাম 600 টাকা, রাইট, আমি তো তাই লিখেছি, ট্রাউজার 600 আর শার্ট হচ্ছে 400 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা পরে ম্যাথটি করব, 19 নম্বর ম্যাথটি আমরা এখন করব। 19 নম্বর ম্যাথটি আমরা এখন করব ইনশাআল্লাহ। 19 রুল অফ এলিগেশন দিয়ে এই ম্যাথ যদি আপনি করতে পারেন তো খুবই ভালো। আসলে আমি আসলে জানি না জিনিসটা, আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না সুলতানা, হতে পারে। আর এটা কিন্তু লিখিত ম্যাথ, আমি বলি আপনাকে, এটা কিন্তু ইটস কিন্তু রিটেন ম্যাথ, ইটস আ রিটেন ম্যাথ। কিন্তু এটা যদি আপনি এলিগেশনের সূত্রটা ইউজ করেন, সো কথার আগে দিবে আপনাকে 0, মানে কথা বলার আগে আপনি 0 পাবেন। ওকে, হ্যাঁ, আপনি এমসিকিউ ক্ষেত্রে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, রাইট। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়তি করে কোনো সূত্র, কোনো সিস্টেম, কোনো ম্যাজিক মাথায় নিয়ে নিবেন না। কেন নিবেন না? পরীক্ষার হলে কিন্তু আসলে এই ধরনের সূত্র বা লজিক কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না আপনার। ওকে, আচ্ছা, রাইট। এবার আমরা যাব হচ্ছে 19 নম্বর, আমরা 19 নম্বর ম্যাথে। 19 দেখুন কি বলা হচ্ছে আপনাকে, মিস্টার এক্স পেইজ 10% ট্যাক্স অন অল ইনকাম ওভার টাকা 60,000। মিস্টার এক্স কে 60,000 টাকার বেশি ইনকাম যদি সে করে, তাহলে তাকে যা ইনকাম করবে 60,000 টাকার বেশি, পুরো টাকার উপরে তাকে 10% ট্যাক্স দিতে হবে। তার মানে আমরা এটুকু বলতে পারি যে 60,000 টাকা পর্যন্ত তার ট্যাক্স মৌকুফ, তার মানে 60,000 টাকা হচ্ছে তার বেসিক স্যালারি। Okay, fine, but it doesn't pay any tax on interest on postal saving certificate. Say for example, তিনি কোনো টাকা জমা দিয়েছেন, তিনি ব্যাংক থেকে যেই টাকা আর্ন করেন, মানে এখানে সিম্পলি যে তিনি টাকা জমা দিয়েছেন, ব্যাংক থেকে যে সুদটা পান, ওই টাকার উপরে তাকে কোনো ইন্টারেস্ট পে করতে হয় না, যদিও ওটা একটা ইনকাম। ওকে, আচ্ছা, তাহলে আশা করি আমরা লাইনটা ইজিলি বুঝতে পেরেছি। এবার পরের লাইনে বলা হচ্ছে আপনাকে, ইন 2000 সালে মিস্টার এক্স পেইড টাকা 7,500 অ্যাজ ট্যাক্স। এখন আপনি খেয়াল করে দেখুন, সে যদি 7,500 টাকা ট্যাক্স দেয়, মাত্র 10%, তার মানে কি 7,500 টাকার 10 গুণ, মানে 75,000 টাকা সে ইনকাম করছে। তো 75 মানে সে 75,000 টাকা ইনকাম করে কিন্তু সে 60,000 টাকা বেসিক স্যালারি। আমরা বুঝলাম এইভাবে যে যেহেতু তাকে এই মানে আসলে বেসিক স্যালারি আমরা নাই বললাম, আমি বলে ফেললাম, ধরেন আলটিমেটলি এইভাবে। এখন 60,000 টাকা ধরেন, যেহেতু এই 60,000 টাকা পর্যন্ত তাকে ট্যাক্স দেওয়া লাগছে না আর কি, এর বাইরে সে যা ইনকাম করবে তার উপর ট্যাক্স দেওয়া লাগবে, এই জন্য আসলে বলা হলো বেসিক স্যালারি। আচ্ছা, তার মানে তাকে কিন্তু 7,500 টাকা, তাকে 7,500 টাকা তাকে ট্যাক্স দেওয়া লাগছে। এটা 10%, তার মানে 100% সে ইনকাম করেছে
তার যে ইনকাম সেখান থেকে সে 10% ট্যাক্স দিয়েছে। তার মানে এই 7,500 এর 10 গুণ বা 75,000 টাকা সে কিন্তু ইনকাম করেছে। এই টাকা ইনকাম করে 10% এই টাকা সে ট্যাক্স দিয়েছে। আচ্ছা, এবার পরে বলা হচ্ছে আপনাকে যে আচ্ছা কই গেল, and he earned টাকা 12,000 as interest on postal savings account। তার মানে সে এটা আর্ন করেছে, ওকে, আর আর্ন করেছে কত, 12,000, ওকে। আর তার যে স্যালারি, সে কিন্তু 75,000 টাকা ইনকাম করেছে 60,000 টাকার উপরে। তার মানে সে কিন্তু 60,000 টাকা কি সে কিন্তু আয় করেছে, এটা কি তার আয়। আর তার ব্যয় কত, তার ব্যয় হচ্ছে 7,500 টাকা। এটা তার আয়, এটা আয়, এটা আয়, আর ব্যয় কত, সে ট্যাক্স দিয়েছে। আর এই 12,000 টাকা ধরেন ব্যাংকের সুদ সে পেয়েছে, এই 12,000 টাকার উপরে তার কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা, আর 60,000 টাকা কি তার বেসিক স্যালারি, এর উপর কোনো ইন্টারেস্ট নাই। এবার বলা হচ্ছে আপনাকে যে কি বলা হচ্ছে, হোয়াট ওয়াজ নেট ইনকাম ইন 2000। তাহলে আমরা যা ছিলাম ঘটনা তার নেট ইনকাম মানে কি, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে নেট ইনকাম। রেভিনিউ মানে হচ্ছে কত টাকা পেয়েছে, তো আপনি যা পেয়েছেন সবই কি আপনার ইনকাম না, আপনার খরচ বাদে যা থাকবে সেটা কি তার নেট ইনকাম। তার মানে এই যে টাকাটা হয়েছে এটা আমরা যোগ করব, এখান থেকে কি আমি যদি এইটা বিয়োগ করে দেই তবে কিন্তু আমরা পেয়ে যাব নেট ইনকাম, এবং সেই নেট ইনকামটা হচ্ছে আলটিমেটলি কত, 139,500। কত হবে, 139,500। 1,39,500 টাকা হচ্ছে তার আলটিমেটলি নেট ইনকাম। মানে এগুলো আসলে ম্যাথ না, যদি এগুলো রিটেন ম্যাথ বুঝতে ঝামেলা হতে পারে, বাট যদি আপনি কোয়েশ্চেনটা বুঝেন তাহলে কিন্তু ইটস নাথিং বাট ফান। 60,000 টাকার উপরে আরো রাইট, সে 60,000 টাকার, কারণ সে ট্যাক্স, ওই যে প্রশ্ন তো বলাই হচ্ছে সে 7,500 টাকা ট্যাক্স দিয়েছে, তো সে কি ইনকাম না করে ট্যাক্স দিয়েছে, কি মনে হয়? প্রশ্ন তো বলাই হচ্ছে যে 60,000 টাকার উপরে 60,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নাই, ওকে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে সে এই টাকা ইনকাম করেছে আর ট্যাক্স দিয়েছে, এইটা 10 গুণ ইনকাম করেছে, ফাইন। ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ জ্যোতি ঠিকই আছে, 100% তার ইনকাম হচ্ছে 75,000, সেখান থেকে সে 10% মানে সে ট্যাক্স দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। সো আমরা এবার আজকে আজকে আমরা এখন ম্যাথই করবো 20 নম্বর ম্যাথ। এই ম্যাথটি কিন্তু একটা চমৎকার ম্যাথ, 20 নম্বর ম্যাথ, ওকে। 20 নম্বর ম্যাথ, টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের পেজ নম্বর 216 নম্বর ম্যাথ, ওকে। দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে
আপনাদের একটু তো শেয়ার করি। অনেকে মনে করতে পারেন যে এই করোনা পরিস্থিতিতে বা করোনার পরে ব্যাংকের এক্সামগুলো কি কেমন হবে। ব্যাংকের এক্সামগুলো ঠিকই হয়ে যাবে, প্রাইভেট ব্যাংকে নিয়োগ কম হবে, বাট গভর্নমেন্ট ব্যাংকে ঠিকই কিন্তু নিয়োগ হবে, অনেক বেশি নিয়োগ হবে গভর্নমেন্ট ব্যাংকগুলোতে। সো আপনারা কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে আপনাদেরকে, রাইট? ওকে, এবার 20 নম্বরে যে ম্যাথটি বলা হচ্ছে আপনাকে, দেখুন কি বলা হচ্ছে 20 নম্বরের ম্যাথে। 20 নম্বরের ম্যাথে বলা হচ্ছে আপনাকে আর শপকিপার বাইস প্যান্স, সে কিনেছে কলম, কিনেছে কলম। প্যান্স মানে কি অনেকগুলো কলম কিনেছে। টু হুইচ আর টাকা 360 আর ডজন। সো সে 360 টাকা আর ডজন, মানে সে অনেকগুলো কলম কিনেছে, কতগুলো আমরা জানি না, এটা কিন্তু আননোন, বাট সে পার ডজন 60 টাকা করে কি সে কলম কিনেছে। তার মানে যদি পার ডজন 60 টাকা হয়ে থাকে, তার মানে প্রত্যেকটা কলমের দাম পড়ে কত? 30 টাকা। এটা কি তার কস্ট প্রাইস, সে কিনে নিয়ে আসছে। আচ্ছা ফাইন, পরের লাইনে পড়ি। হি কোটস, কোটস মানে যেটা হলো আপনার, এটা বলে কোটেশন বলা হয়, মানে আসলে ইংলিশে লিখে আমি, এটা বলা হয় অ্যাকচুয়ালি ইজ নাথিং বাট কোটেশন। এটা মানে হলো আপনার মানে দাম নির্ধারণ করা বা দাম ধরা। তো এখান থেকে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কোর্স। ওকে, কোর্স মানে আপনার দাম নির্ধারণ করা আর কি, এরকম কিছু একটা। আচ্ছা ফাইন, এবার বলা হচ্ছে আপনার সে দাম ধরেছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, দ্য কাস্টমারের কাছে, অ্যান্ড অফার্স আর ডিসকাউন্ট অফ 10%। সে এমন একটা দাম ধরেছে যে সেখান থেকে সে 10% ডিসকাউন্ট দিয়েছে। ওকে, রিয়েলাইজিং দ্যাট ইভেন উইথ দ্য ডিসকাউন্ট হি ক্যান আর্ন আ প্রফিট অফ 20%। সে ডিসকাউন্ট দিয়েছে 10%, তারপরে কিন্তু সে 20% লাভ করেছে। ওকে, আচ্ছা এখন ধরি সে বিক্রয় মূল্য ধরি 100 টাকা, সে ফর এক্সাম্পল কত? 100। আচ্ছা, সো 10% ডিসকাউন্টে দাম কত? 90 টাকা। আচ্ছা, এর মধ্যে কিন্তু তার এই যে 90 টাকা সে বিক্রি করেছে, এর মধ্যে কিন্তু তার 20% লাভ আছে। তার মানে কি এই 90 টাকা কি? এই 90 টাকা হচ্ছে 120%। তার মানে 90 টাকা হচ্ছে আলটিমেটলি 120%, রাইট? তার মানে আমরা বলতে পারি কি যে আপনার 6 ভাগের 5 ভাগ, মানে আপনার 5 ভাগের 6 ভাগ, তার মানে 100% কত হবে? 100% হবে আলটিমেটলি 75 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? এটা আমরা কিভাবে করতে পারলাম? আমি যদি 15 দিয়ে ভাগ করে দেই, ধর আপনার 6×15 = 90, বা আমরা দরকার নাই, আমরা ইজিলি বুঝি, এটা দেখাই যায়, ঝামেলা করার দরকার নাই। তো 100%, ওকে, 120% যদি 90 টাকা হয়ে থাকে, তার মানে সে আসলে লাভ করেছে 20%, তার মানে সে আসলে 75 টাকা সে কিন্তু আপনার এখানে কাস্টমার কাছ থেকে সে, মানে আপনি 20%, তার মানে 75 টাকা, মানে কিন্তু এই যে 30 টাকা, তার মানে এখানে সে 75 টাকা দিয়ে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে। তারপরে সে মানে মোট তার সেলিং প্রাইস সে ধরেছে 100 টাকা, 20% 10% ডিসকাউন্ট দিয়েছে কত? 90 টাকা। তারপরেও তার 15 টাকা তার লাভ থাকে, রাইট? তার মানে আমরা এটুকু বলতে পারলাম যে সে 100 টাকার জিনিস সে অ্যাকচুয়ালি আপনার 75 টাকা, মানে সে কিনে নিয়ে আসছে 75 টাকা দিয়ে, বাট সে কিন্তু দাম ধরেছে কত? 100 টাকা। তার মানে আমরা এটুকু বলতে পারি সে আপনার 4 ভাগের 3 ভাগ সে যা কিনে নিয়ে আসছে, যদি সে আপনার কিনে নিয়ে আসছে তারপর 75 টাকা, সে আপনার দাম ধরেছে কত? 100 টাকা। তাহলে আমি যদি 25 দিয়ে ভাগ করে দেই, কত হবে? এখানে হবে 3, এখানে কত হবে? 4। তার মানে সে 3 টাকার জিনিস কিনে নিয়ে আসছে, সে কিন্তু 4 টাকায় সে দাম ধরেছে। বাট আমরা দেখলাম আসলে কি এখানে 3 না, এখানে কত? এখানে 30। তার মানে এটা আসলে যদি 30 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে আলটিমেটলি 40। আচ্ছা, আমি এটা আবার আসলে ভালো প্রশ্ন করছি, 90 এর 120% কিভাবে? আচ্ছা, তার মানে আসলে সে প্রোডাক্টের প্রাইস ধরেছে 40 টাকা, আর সে কিনে নিয়ে আসছে 30 টাকা।
আচ্ছা আমি পুরো ব্যাচটা একটু আরেকবার শেয়ার করছি, পুরো ব্যাচটা আরেকবার দেখুন কষ্ট করে। আচ্ছা ধরুন আমরা তো দেখতে পেলাম যে সে 30 টাকা করে কিন্তু তার পার কলমের ক্রয় মূল্য। এবার বলা হচ্ছে যে ধরি মানে সে 10% ডিসকাউন্ট দিয়েছে, কার উপরে? মানুষ ডিসকাউন্ট দেয় হচ্ছে যেটা সে ধরেছে মার্ক প্রাইস বা গায়ের দামের উপর মানুষ ডিসকাউন্ট দেয়। এখন সে 10% ডিসকাউন্ট দিয়ে তারপরে কিন্তু তার 20% লাভ। এখন সে লাভটা করবে কার উপর? সে লাভ করবে কিন্তু কস্ট প্রাইসের উপরে, তাই না? আচ্ছা তাহলে আমরা ধরলাম যে মার্ক প্রাইস বা গায়ের দাম কত? 100 টাকা, সে ফর এক্সাম্পল 100। ওকে, এবার সে কিন্তু 10% কি ডিসকাউন্ট দিয়েছে, তাহলে সে আলটিমেটলি কাস্টমারের কাছে সেল করেছে কত? 90 টাকা। এটা কি তার সেলিং প্রাইস, তার সেলস প্রাইস, তার সেলস প্রাইস। এটা কি? এটা হলো গায়ের দাম বা মার্ক প্রাইস, এটা হচ্ছে গায়ের দাম। আচ্ছা এবার সে না, প্রতিটি কলমের দাম বের করার দরকার অবশ্যই আছে, এটা কি কস্ট প্রাইস অবশ্যই লাগবে। তাহলে সে কিন্তু এই 90 কি 90 হচ্ছে তার সেলস প্রাইস ধরলাম। এবার বলা হচ্ছে যে সে কস্ট প্রাইসের উপরে সে 20% লাভ করেছে। তার মানে ধরি তার কস্ট প্রাইস কত? তার কস্ট প্রাইস হচ্ছে x টাকা। তার এই x টাকার উপরে 120% লাভ কত? সেটা হচ্ছে 90 টাকা। এই x কি? x হচ্ছে কস্ট প্রাইস। ওকে, তাহলে কি হবে? 0 0, আপনি যদি 6 দিয়ে ভাগ করে দেন 5, এখানে 6, এখানে কত? 5, 6 15 90, কত হবে? 75। তার মানে সে কিনে নিয়ে আসছিল 75 টাকা দিয়ে। ধরি x কি? তার x হচ্ছে তার কস্ট প্রাইস, সে কিনে নিয়ে আসছে। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই 75টা হলো তার কস্ট প্রাইস, কস্ট প্রাইস। ওকে, তাহলে আমরা জানতে পারলাম সে গায়ের দাম 100 টাকা, বিক্রি করেছে 90 টাকায়, কিনে নিয়ে আসছে কি 75 টাকা। এখন আপনাকে প্রশ্নে জানতে চেয়েছে যে হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল সেলিং প্রাইস অফ ইচ প্যান কোটেড বাই হিম। ইনিশিয়াল সেলিং প্রাইস মানে যেটা সে গায়ে দাম নির্ধারণ করেছিল, মানে কি 100 টাকা যেটা, সেটা কত? এখন আমাদেরকে আসলে প্রশ্নে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে অনলি কস্ট প্রাইস, যেটা 75%, তাহলে কত? 30। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সে যা দাম নির্ধারণ করেছে তার 75% সে কিন্তু বিক্রি মানে কিনে নিয়ে আসছে। তার মানে এটা কি? এটা হচ্ছে আপনার, যদি আমি ধরি 3 মানে 75 কে যদি আমি ধরলাম যে আমি যদি 25 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? এখানে হবে 3 3 25 75, 4 25 কত? 100। ওকে, তাহলে 3 টাকা কস্ট প্রাইস আর কি 4 টাকা তার সেলিং প্রাইস ধরলাম। তার বাট প্রশ্ন বলছে না, এই 3 মানে কত? 3 মানে হচ্ছে 30। ওকে, তাহলে 4 মানে কত হবে? 4 মানে হবে 40। আচ্ছা রাইট, এই 40-এর 90% কি? তার সেলিং প্রাইস, মানে হচ্ছে 36। তার মানে ইনিশিয়াল সেলিং প্রাইস সে চার্জ করেছে 40 টাকা, সে 10% যদি ডিসকাউন্টে সে বিক্রি করেছে অ্যাকচুয়ালি 36 টাকা, এবং সে কিনে নিয়ে আসছিল 30 টাকা। আমাদেরকে প্রশ্ন জানতে চাইছে তার ইনিশিয়াল সেলিং প্রাইস কত, তাহলে তার ইনিশিয়াল সেলিং প্রাইসটা হবে কত? 40 টাকা। ওকে, সো আপনাকে বুঝতে হবে আসলে চেয়েছে কি আসলে সেলিং প্রাইস কিন্তু চায় না, বলা হচ্ছে ইনিশিয়াল সেলিং প্রাইস অফ ইচ প্যান কোটেড বাই হিম। আপনি যদি পরীক্ষার হলে এখানে 36 লিখে দিয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনি পাবেন 0। আপনাকে কিন্তু সেলিং প্রাইস চায় না, চেয়েছে ইনিশিয়াল সেলিং প্রাইস কোটেড বাই হিম, তার মানে যেটা হচ্ছে মার্ক প্রাইস বা গায়ের দাম। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 40 টাকা। ওকে, ক্লিয়ার ব্যাপারটা এবার? আচ্ছা, আমরা যেটা মনে করছিলাম, ধরুন
আচ্ছা আমি আরেকটু শেয়ার করি জিনিসটা, মানে আমরা কিন্তু অনেক ছোট্ট করে লিখতে পারবো জিনিসটা, বাট যদি এই কোয়েশ্চেনটা এমসিকিউতে আসে তখন আপনি কি করবেন, এটা হচ্ছে এমসিকিউ স্টাইলে, বাট আপনি কিভাবে লিখবেন সেটা কিন্তু আমি বইয়ে লিখে দিয়েছি। আমরা কিন্তু পেয়েছিলাম কত, ধরি এটার ইনিশিয়াল সেলিং প্রাইস বা কোটেশন প্রাইস কত 100, 10% ডিসকাউন্টে সে বিক্রি করেছে কিন্তু কত 90 টাকা। ওকে, আচ্ছা এই 90 টাকার মধ্যে কিন্তু তার 20% লাভ আছে, তাহলে 90 টাকার মধ্যে যদি তার 20% লাভ থাকে তার মানে সে কিনে নিয়ে আসলে কত 75 টাকা। আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি, 25 দিয়ে ভাগ করে, তা আমি 100কে এবং 75কে আমি যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে হবে 3, এখানে কত হবে 4, তার মানে 4 ভাগের 3 ভাগ, বা আপনি 3 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলেন, তার মানে কিন্তু ওরা বলছে না 3 টাকা না, কত 30 টাকা, তাহলে 3 যদি হয় 30, তার মানে 4 কত হবে, 4 হবে 40। ওকে, এই 40 টাকার 90% মানে কত 36 টাকা আপনি জিনিসটা বিক্রি করে দিয়ে আসছেন অলরেডি, আর আপনি চার্জ করেছিলেন 40 টাকা আর কিনে নিয়ে আসছিলেন 30 টাকা। প্রশ্ন জানতে চেয়েছে আপনাকে যে আসলে আপনি ওই প্রোডাক্টটার চার্জ আপনি করেছেন কত, চার্জ কত 40 টাকা। সো হোপফুলি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন ভেরি ক্লিয়ারলি। আর কিভাবে আপনি খাতায় লিখবেন, অনেক সুন্দর করে কিন্তু খাতায় লেখার মতো করে জিনিসটা কিন্তু দিয়ে দেওয়া আছে। ওকে, ক্লিয়ার বটম? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ ম্যাথগুলো একটু না জটিল ম্যাথ না, ম্যাথটা সহজ। আমি এইভাবে কেন করলাম, মানে আপনাকে চিন্তা করার সুবিধার্থে যেন আপনি মুখে মুখে ম্যাথটা করে ফেলতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আজকে এই 5টা ম্যাথ পর্যন্ত থাকুক, কিছুই না হোক, অন্তত আপনার প্র্যাকটিসটা হোক। সো যারা যারা ম্যাথে উইক বা মাত্র জয়েন করলেন, জিনিস বলে নিই আপনাদেরকে, আমাদের কিন্তু আর 40 মিনিট পরে বা 1 ঘন্টা পরে কিন্তু আমরা হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে লাইভ নিব ইনশাল্লাহ। এটা দাম জাস্ট 150 টাকা, আপনি সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস পাবেন, একদম বছরে 100 লাইভ ক্লাস। সো মানে যদি আপনি ম্যাথে উইক থাকেন, আপনার প্র্যাকটিস করতে মন না চায়, সো আপনি কিন্তু 3 দিন সপ্তাহে ক্লাসগুলো করে ফেলতে পারবেন এই বইয়ের সঙ্গে সঙ্গে। অলরেডি 8টা লাইভ কিন্তু হয়েছে। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ আপনারা থাকেন বাসায় ঠিক মতো, হ্যাপি থাকেন। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, বাই বাই।